নবম অধ্যায়। এটা হলো হেমন্ত মুখোপাধ্যায়ের একটা সাক্ষাৎকার মূলত। উনি বিখ্যাত গায়ক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছেন অনেক সিনেমাতে। ওনার এই সাক্ষাৎকার থেকে আমি কিছু কিছু চুম্বক অংশ এখানে লিখে রাখছি, এই জিনিসগুলো আলোচনা করি যে উনি আসলে কি কথাগুলি বলছে। প্রথম বলতেছে যে ছবি দেখে তারপর পরিচালক যেখানে যেখানে সঙ্গীত ব্যবহার করতে চেয়েছেন সেই সব সিচুয়েশনের মুড বুঝে বুঝে দু একটি পিস তৈরি করি, পরিচালকের যেটা ভালো লাগে ব্যবহার করি। কাজের পদ্ধতি বলতেছে উনি যে সঙ্গীত পরিচালক হিসেবে উনি কিভাবে পরিচালকের সঙ্গে কাজ করেন। চলচ্চিত্রটা তৈরি হলো পুরোটা, এই যে কিছুক্ষণ আগে বললাম যে এই পদ্ধতিটা, চলচ্চিত্রটা পুরোটা তৈরি হলো, তারপরে সঙ্গীত পরিচালকের ডেকে এনে দেখানো হইলো যে এই হচ্ছে সিনেমাটা। তখন ওই পরিচালক যেখানে যেখানে সঙ্গীত ব্যবহার করে, কে চেয়েছেন? পরিচালক চেয়েছেন, সঙ্গীত পরিচালক চান নাই। কিন্তু পরিচালক যে জায়গায় সঙ্গীত ব্যবহার করতে চেয়েছেন সেই সব সিচুয়েশনের মুড বুঝে বুঝে দু একটি পিস তৈরি করি, মানে ওখানে ব্যবহার করার জন্য কয়েকটা আবহ সঙ্গীত তৈরি করেন। এবং দুই একটা, মানে এমন না একটা না, দুই তিনটা হইতে পারে, যে এইটা 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 দুই তিনটা তৈরি করে। তারপরে পরিচালকের যেটা ভালো লাগে ব্যবহার করি, মানে পরিচালক ডিসিশন দেয় যে এইটা ভালো হয়েছে, এটা এখানে লাগান, ওখানে ব্যবহার করে। তার মানে কাজের পদ্ধতিটা আমরা পরিষ্কার বুঝে গেলাম যে এইখানে আসলে সঙ্গীত পরিচালকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুব কম। মূলত সিনেমার এই সঙ্গীতের ক্ষেত্রে পরিচালকেরই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। সত্যজিৎ রায় নিজেই সঙ্গীত পরিচালক হিসেবে বেশিরভাগ সিনেমাতে এই নিজেই কাজ করে গেছেন, এই পিসগুলি নিজেই তৈরি করতেন সত্যজিৎ রায়। তাহলে মানে তার মানে হলো যে এইটা মূলত আসলে সিদ্ধান্তটা কার? পরিচালকের, সিনেমা পরিচালকের। সেই মূলত বুঝতে পারে যে এইখানে কোন ধরনের মিউজিক ব্যবহার করলে ভালো হবে। সঙ্গীত পরিচালক তো সঙ্গীতটা তৈরি করেন, তবে কোথায় কতটা লাগবে না লাগবে সেই সব সিদ্ধান্ত পরিচালকেরই। আমি সাজেস্ট করতে পারি মাত্র, তারপর নেয়া না নেয়া তার ব্যাপার, একদম পরিষ্কার আলাপ। তার মানে উনি, হেমন্ত মুখোপাধ্যায় একদম পরিষ্কার বলতেছে যে আমি শুধু সাজেস্ট করতে পারি সঙ্গীত পরিচালক হিসেবে, পরিচালক নিবে বা নিবে না তার ব্যাপার। এখানে হেমন্ত মুখোপাধ্যায়ের বিনয়ের ব্যাপারটা আছে। কিন্তু উনি বারবার লিখছে যে আমার কাছে যেটা ভালো মনে হয়েছে আমি ওইভাবে করছি। মানে উনি যে যথেষ্ট ইফোর্ট দিছে, দেওয়ার পরে পুরা জিনিসটা অবজার্ভ করছে, আত্মস্থ করে তারপরে একটা জিনিস মেক করছে। এখন তার কষ্টটা সে চাপায়া দিতে চায় নাই। সে মানে ওই যে সত্যজিৎ রায় যেরকম ভালো একজন সঙ্গীতজ্ঞ এবং ভালো একজন চলচ্চিত্রকারের মাঝে যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের জায়গাটা হেমন্ত মুখোপাধ্যায় কোনোদিন তৈরি হইতে দেয় নাই। উনি সবসময় বিনয়ী ছিলেন এবং মানে প্রায়োরিটি দিছে দিন শেষে যে মেইন কারিগর তারই। এখানে আমার হেমন্ত মুখোপাধ্যায়ের বিনয়ের ব্যাপারটা খুব ভালো লাগছে। জি, সেটা থাকতে হবে। থাকতে হবে এই জন্য যে আসলে আপনি যার অধীনে কাজ করবেন তার প্রতি অনুগত না থাকলে কাজ করতে পারবেন না। এটা তো সব কাজের ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যদি একটা অফিসে চাকরি করেন, আপনার বসের সঙ্গে আপনি মারামারি করে অফিসে কাজ করতে পারবেন না, আপনার বস আপনাকে রাখবে না, এরকম লোক রাখবে না। বলবে যে ভাই আপনাকে দরকার নাই, আপনার এখানে চাকরি করার দরকার নাই, সালাম আলাইকুম, এটা বলে দিবে। এটা যত ভালো মানুষ হোক, সবাই চাইবে যে আমার যে কর্মচারী বা আমার অধীনে যে লোকটা কাজ করছে, সে যত বড় জমিদার পুত্র হোক, সে যত বড় বড় বংশের লোকই হোক, যেহেতু সে আমার কর্মচারী, তো সে আমার কথা শুনবে, মানে আমার অনুগত হবে, আমার সাথে বেয়াদবি করবে না। এটা সবাই চাইবে, আপনিও চাইবেন, এটা স্বাভাবিক ব্যাপার। এবং এইটা না হইলে আসলে কাজ করা সম্ভব না। সেক্ষেত্রে সঙ্গীত পরিচালক সহ সবাই আসলে পরিচালকের অধীনে কাজ করে সিনেমাতে। তো স্বভাবতই পরিচালকের কথা যদি না শোনে তাহলে পরিচালক তার সাথে কিভাবে কাজ করবে? তো এই বিনয়টা লাগবে, এই বিনয় ছাড়া কাজ করা যাবে না। এবং এইটা বলতেছে উনি যে তার ভিতরে সঙ্গীত সম্পর্কে একটা মিনিমাম সেন্স থাকলে তবেই তো বুঝবে যে কোথায় কতটা দরকার। এইটা উনি সঠিক কথা বলতেছে যে পরিচালক হইলে পরিচালকেরও সেন্স থাকতে হবে যে কোন জায়গায় কি লাগাইতে হবে। এখন পরিচালকের যদি ওই সেন্সটা না থাকে তাহলে তো মুশকিল। তাহলে সে কিভাবে মানে ইয়া করবে, সিদ্ধান্ত দিবে যে এইটা লাগাবো, তৈরি করেন, ওইটা তৈরি করেন না, এই করেন, এগুলো তো পারবে না। তার মানে এই সিদ্ধান্তটা নিতে হলেও পরিচালককে মিউজিক সম্পর্কে, মিউজিক সেন্স যেটা, সেটা পরিচালকের থাকতে হবে। তার মানে আপনি যদি পরিচালক হইতে চান, আপনার এই মিউজিক সেন্সটা তৈরি করতে হবে যে কোথায় কোন ধরনের মিউজিক তৈরি হয়, এবং সেইটা আপনি দুই ভাবে করতে, এক হলো সঙ্গীত নিয়ে পড়াশোনা করতে পারেন, সঙ্গীত বুঝতে পারেন, এই যে আমরা এখন যেটা করতেছি সঙ্গীত বুঝতেছি। আরেকটা হতে পারে যে পৃথিবী বিখ্যাত বিখ্যাত সিনেমাগুলি দেখেন এবং সেই সিনেমাগুলির মধ্যে
সঙ্গীতগুলি কিভাবে ব্যবহার করছে খেয়াল করেন যে এই সঙ্গীতটা। এবং আরেকটা জিনিস আছে সিনেমাতে, আমাদের হলো রেফারেন্স বলি আমরা, যে আমরা যখন কোনো কাজ কাউকে দিয়ে করাই তখন তাকে একটা রেফারেন্স দিই, ভাই ওই মিউজিকটার মতো একটা মিউজিক তৈরি করেন, ওটা ওটা নকল করেন না আপনি, বাট ওটা ওটার মতো হইতে হবে জিনিসটা, ওই ইমোশনটা আমি চাইতেছি, ওই সিনেমাটার মতো হইতে হবে। এইটা বলাটা অন্যায় না, মানে আমরা ইন্সপায়ার্ড হওয়াটা অন্যায় না। একটা একটা বড় পরিচালকের আহ, থেকে শেখাটা অন্যায় না। অন্যায়টা হচ্ছে তার জিনিসটাকে সরাসরি কপি করে ফেলা, এটা অন্যায়। আপনি যদি কোনো একটা জিনিস একদম সরাসরি কপি করে ফেলেন তাই সেটা অন্যায়, সেটা চুরি। কিন্তু আপনি যদি কোনো বড় পরিচালকের বা যেই কোনো কারোরই একটা কাজ দেখলেন এবং সেই কাজটা আপনার ভালো লাগলো এবং সেই কাজের কাছাকাছি একটা জিনিস আপনি তৈরি করলেন যেটা তার কপি না, সেটা অন্যায় না। সেটা নিয়ে কেউ কপিরাইট ক্লেম করতে পারবে না কোথাও। তার মানে সেইটা আসলে করা সম্ভব। এবং রেফারেন্স, যেটা আমরা রেফারেন্স মুভি বলি, রেফারেন্স মিউজিক বলি, এই রেফারেন্স গুলি থাকলে ভালো, যে অমুক ফিল্মের এইখান থেকে এই পর্যন্ত এই পার্টটা একটা, এটা রেফারেন্স, যে আমি এই ধরনের অভিনয়টা চাই, এই ধরনের সিনটা চাই, বা এই ধরনের সেটটা চাই, বা এই ধরনের লোকেশন চাই, এই ধরনের মিউজিক চাই। ওগুলো বোঝানোর জন্য আপনি একটা রেফারেন্স সামনে রাখতে পারেন, যে এই মিউজিকটা বাজারে শোনাই দিলেন যে এই মিউজিকটার মতো একটা মিউজিক, বাট আপনি এটার কপি করেন না, তাহলে সুন্দর হবে। প্রতিটি ছবিতে থিম মিউজিক থাকা দরকার, উনি বলতে তাহলে ভালো হয়। থিম মিউজিক কোন জিনিসটা, আমরা ওই যে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী সিনেমার মধ্যে দেখছি যে একটা মিউজিক পিস উনি বারে বারে ব্যবহার করেন, একটা মিউজিক পিস উনি বারে বারে বাজাতে থাকেন, সেটা হচ্ছে থিম মিউজিক। যে একটা মিউজিক পিস পুরো ছবিটার একটা থিম তৈরি করে, মানে পুরো ছবিটার যে ইমোশনটা, সেই ইমোশনটাকে বিয়ার করে সে, পুরো ছবিটার ইমোশনটা সে ধারণ করে সেই মিউজিকটা। এবং বিভিন্ন জায়গায় ওই সিচুয়েশনটা তৈরি হয় যেখানে এই মিউজিকটা বাজে, সে মিউজিকটা বাজে। এবং এই ধরনের থিম মিউজিক থাকলে লাভটা কি হয়, লাভ একটা বড় লাভ হয়, একটা বড় লাভ হয়, সেটা হচ্ছে যে দর্শকের ইমোশনটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন সহজে, তার ইমোশনটাকে ধরে রাখতে পারবেন একটা জায়গায়। এবার এইটা একটা বড় উদ্দেশ্য একটা সিনেমার, যে আপনি দর্শককে ওই সিনেমার একটা নির্দিষ্ট ইমোশনের মধ্যে আপনার দর্শককে রাখবেন, দর্শক যেন ওই ইমোশনের বাইরে চলে না যায়। তা ওই জন্য থিম মিউজিকটা লাগে। একটা সিনেমা যদি খুব কমেডি হয় তাহলে কমেডি সিনগুলির মধ্যে একটা বিশেষ ধরনের মিউজিক বাজতে পারে, একটা বিশেষ ধরনের মিউজিক বাজানো হইতে পারে, তখনই মানুষ মনে করবে যে এই রে এখন কমেডি সিন শুরু হয়ে গেল। বা একটা ক্যারেক্টারের উপর একটা মিউজিক হইতে পারে, যে ক্যারেক্টারটা পর্দায় দেখা দিলেই সেটা ভিলেন হইতে পারে, ভিলেন হইলে দেখা যাবে ক্যারেক্টারটা পর্দায় আসলেই একটা ভয়ঙ্কর মিউজিক বাজতেছে। দেখবেন হিন্দি সিনেমাতে প্রচুর আছে এই উদাহরণ, অভাব নাই, লক্ষ লক্ষ উদাহরণ আছে। ভিলেন আসলো, মিউজিক শুরু হলো, একটা অদ্ভুত একটা ভয়ঙ্কর মিউজিক শুরু হলো, ভিলেন আসতেছে। এখনো পুরো আমরা দেখতে পারি না, লং শটে দেখতেছি লোকটা আসতেছে গাড়ি নিয়ে, তার দল বল নিয়ে আসতেছে, মিউজিক বাজতেছে, ধামাধাম ধামাধাম মিউজিক বাজতেছে। ফলত কি হয়, দর্শক হিসেবে আমরা ওই ইমোশনটা পাইতে শুরু করি, ভয় পাইতে শুরু করি, আরে বাপরে ভয়ঙ্কর কোন লোক আসছে। আবার কমেডিয়ান যখন আসে তখন আমরা ওই কমিক রিলিফ যেটা, তখন ওই মিউজিক গুলি পেতে শুরু করি। আবার রোমান্টিক দৃশ্যে আমরা এক ধরনের মিউজিক ব্যবহার করতে পারি, একই রকম বারবার রিপিটেশন একটা খুব বড় জিনিস সিনেমাতে, বারবার একই ধরনের দৃশ্য, একই ধরনের লোকেশন, একই ধরনের সিচুয়েশন রিপিট করবে। আমাদের বাস্তব জীবনও তাই করে। বাস্তব জীবনে দেখবেন আপনার জীবনে যা ঘটছে আপনার বাবা বা মায়ের জীবনে এই জিনিসগুলো, বা আপনার দাদা দাদের জীবনেও একই রকম ঘটনা অনেকগুলি আছে, অনেকগুলি কমন জিনিস আছে। মানুষ যেমন আমরা সবাই ভাত খাই, খুব কমন জিনিস, সকালে নাস্তা করি, দুপুরে ভাত খাই, রাতে ভাত খাই, ঘুমাই, বিয়া করি, পড়াশোনা করি, পরীক্ষা দেই, এগুলো সব মানুষের জীবনেই কমন। এখন ঈদ সামনে, ঈদ করব, ঈদের কেনাকাটা করি, কমন। টাকা ইনকাম করি, টাকা খরচ করি, টাকা জমাই, বাড়ি ঘর বানাই, গাড়ি কিনি, এগুলো সব সব মানুষের জীবনে কমন জিনিস। এবং এগুলো মানে এখন আপনি যদি গল্প লেখেন, আপনি এই জিনিসগুলো দেখাবেন না। লাভ স্টোরির মধ্যে কি হবে, প্রেম করবে সবাই, প্রেম না করে লাভ স্টোরি হয় কেমনে, এটা তো অসম্ভব। লাভ স্টোরি থাকলে একটা নায়ক থাকবে, নায়িকা থাকবে, স্বাভাবিক। এখন আপনি যদি কোনো নায়ক নায়িকা আছে, লাভ লাভ স্টোরি, ইয়া প্রেমও আছে, তাহলে ওইটা তো ওই ছবির কপি না ভাই, এটা রিয়েল লাইফ। রিয়েল লাইফ, আপনার লাইফ আপনার মতো, আপনার বাবার লাইফ আপনার বাবার মতো, বাট
দুজনের জীবনে কিছু কমন কমন জায়গা আছে, কমন ফ্যাক্টর আছে, সেটা মিলবেই। জন্ম, মৃত্যু, বিয়ে, হায়াত, মৌত, রেজেক, দৌলত, এই চারটা জিনিস আল্লাহর হাতে, বলে না মানুষ? তো এই তার মানে এই চারটা জিনিস সবার জন্য কমন জিনিস, সবার জন্য কমন জিনিস। তো এই কমন জিনিসগুলি থাকবে, এবং এই কমন জিনিসগুলি আপনি বারবার ব্যবহার করতে হবে। এই থিম মিউজিকটা ওই রকম একটা, এটা কমন মিউজিক, যেটা বারবার সিনেমায় বাজবে। এটা থাকলে ভালো। এটা হেমন্ত বলতেছে। আচ্ছা, আর অভিনেতার সম্পর্কে একটা জায়গায় উত্তম কুমার সম্পর্কে বলছে, উত্তম নিজে যে গান জানতো যথেষ্ট ভালো জানতো। একটা গানে লিপ দিতে হলে আগে সেটা নিজের গলায় তুলে নিতে হবে। সে কি খাটনি খাটতো! তারপর শুটিং এর সময় শুধু লিপ দিত না, রীতিমতন গানটা গাইতে থাকতো। সমস্ত রকম মুড দিয়ে অভিনয় করে গানটা গাইতো। তাই তো অত জীবন্ত হতো। মানে একটা কৌশল, অভিনেতাদের জন্য এই কৌশলটা খুব কাজে লাগবে। যখন আমরা গানের অভিনয় করাই, অভিনেতা যদি গানটার মুডটা না ধরতে পারে, তাহলে তো অভিনয়টা ভালো হবে না, ভালো লাগবে না। যে ওই শব্দটা কিভাবে বললে ওই অনুভূতিটাই প্রকাশিত হবে, সেইটা খুব জরুরি বিষয়। এখন আপনি একটা মানুষকে মারতে গিয়ে যদি মিষ্টি মিষ্টি আলাপ করে যান, তাহলে ওটা ওটা হয়তো বা কমেডি হয়ে যাবে, ওটা ভিলেনের অভিনয় হবে না। তার মানে একটা শব্দ শুধু কি কি বলছে সেটা যেমন জরুরি, তার চেয়ে জরুরি বিষয় হচ্ছে কিভাবে বলছে। ওটাও জরুরি, যে কিভাবে বলছে কথাটা, অভিনয়ের ক্ষেত্রে বলছি। তার মানে একটা অভিনেতা, একজন অভিনেতার ক্ষেত্রে অভিনেতা যখন গানের সঙ্গে অভিনয় করছেন, সেই গানের মুডটা ধরতে পারতে হবে আগে, যে এই গানটা কোন মুডের। এটা কি মানে স্যাড মিউজিক, এটা কি হ্যাপি হ্যাপি মিউজিক, এইটা কি কোনো কমেডি, এই জিনিসগুলো বুঝতে হবে। তার সাথে এই ইমোশন মিলিয়ে সে প্রত্যেকটা শব্দগুলি, এবং আরেকটা হচ্ছে শুধু উনি তো বোঝার আগে আরেকজন বুঝবে, সেটা হচ্ছে যে গানটা গাইবে, মানে যেই গানে লিপসিং করা হবে, অভিনেতা যে গানে লিপসিং করবে সেই গানটা তো কেউ গাইবে, যে গাইবে সে কিন্তু সেই ইমোশন গুলো ওখানে দিয়ে রাখবে আগে থেকে। তার মানে ওখানে দিয়ে রাখা ইমোশন গুলি অভিনেতা ধরতে পারতে হবে, এবং অভিনেতা শুধু ধরলে হবে না, ডিরেক্টরকেও ধরতে পারতে হবে যে ওই জায়গায় ইমোশন গুলি কি কি আছে, সেই ইমোশন অনুযায়ী আপনার শর্ট ডিভিশন, মানে শর্ট গুলি কি কি হবে এইটা। আরেকটা হচ্ছে যে ওই অভিনেতা কি কি অভিনয় করবে সেইটা। এই দুইটা মিলে যখন গানটা অভিনয় হবে, তখনই গানটা ভাল লাগবে।